কিন্তু সেই হাসির শব্দ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন কোনো বৃদ্ধ মানুষ বাচ্চার মতো হাসছে। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার মাথার ভেতরে হাসছে। সেই শব্দ আমার কানে না, সরাসরি ব্রেনে যাচ্ছিল। তারপর সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা বলল, খাবার না পেলে তোকে যেতে দেব না, আমার খুব খিদে পেয়েছে। এবার আপনি না, তুই বলছে। আমার পুরো শরীর তখন কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। পালাতে পারছি না, সাহায্য চাইবার মতো কেউ নেই, আর সামনে এই ভয়ঙ্কর কিছু একটা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। নমস্কার, আমি সৌম এবং আজকে আবারও চলে এসেছি অলৌকিক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে প্রথম যিনি তার জীবনে ঘটা অলৌকিক এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তিনি হলেন রাহুল দাস। আসুন শুনে নিই আজকের প্রথম অলৌকিক এক্সপিরিয়েন্সের কথা। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমার নাম রাহুল দাস, বয়স 24। আমি কলকাতায় একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করি। আপনাদের চ্যানেল আমি নিয়ম করেই দেখি। আপনারা যেভাবে মানুষের সত্যি ভৌতিক অভিজ্ঞতা পড়ে শোনান, সেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমাকেই আপনাদের কাছে লিখতে হবে। গত সপ্তাহে আমার সাথে এমন কিছু ঘটেছে যেটা আমি কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, করছেও না। আমার নিজের পরিবার পর্যন্ত ভাবছে আমি হয়তো অতিরিক্ত কাজের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছি, যা অনুভব করেছি, সেটা একদম সত্যি। আর আপনারা যেহেতু এই ধরনের ঘটনা নিয়ে কাজ করেন, ভাবলাম আপনাদেরই জানাই। হয়তো আপনাদের কাছেও এরকম কোনো গল্প এসেছে আগে। একদমই রাহুল, আমাদের কাছে এরকম অভিজ্ঞতা তো বারবারই আসতেই থাকে। তবে আমরা এগুলোকে গল্প বলে মনে করি না, আমরা মনে করি এগুলো একটা জীবনের অভিজ্ঞতা, একটা অলৌকিক এক্সপিরিয়েন্স। যাই হোক, অভিজ্ঞতায় ফেরা যাক। আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আমি দমদমের একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, বাবা মা গ্রামে থাকেন। আমি কলকাতায় এসেছি চাকরির খোঁজে। প্রথমে একটা কল সেন্টারে কাজ করতাম, কিন্তু ওই চাকরিতে টাকা কম ছিল, আর নাইট শিফটে বসে বসে কাজ করতে করতে শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তাই 6 মাস আগে এই ডেলিভারি বয়ের চাকরি নিই। এখানে টাকা একটু ভালো, বিশেষ করে রাতের শিফটে। রাত 8টা থেকে ভোর 3টে পর্যন্ত কাজ করলে প্রতি ডেলিভারিতে বোনাস পাওয়া যায়। তাই আমি সবসময় রাতের শিফটই নিতাম। গত 6 মাসে কলকাতার প্রায় সব জায়গায় ডেলিভারি দিয়েছি। ভবানীপুর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট, সল্টলেক, দমদম, কোথায় না গেছি। এটা সত্যি যে রাতে অনেক জায়গা বেশ ভুতুড়ে লাগে, বিশেষ করে পুরনো উত্তর কলকাতার সরু গলিগুলো। কিন্তু কখনো কিছু অস্বাভাবিক হয়নি।
মাঝে মাঝে কিছু পাগল টাইপের লোক দেখেছি, মাতাল দেখেছি, আর রাস্তার কুকুরদের ভয় পেয়েছি, কিন্তু ভৌতিক কিছু হয়নি। সেদিন ছিল 20শে সেপ্টেম্বর। দিনটা আমার মনে আছে কারণ পরদিন মহালয়া ছিল। সন্ধ্যাবেলা মা ফোন করে বলেছিল ভোরে উঠে চণ্ডী পাঠ শুনতে, কিন্তু আমি তো রাতের শিফট করি, তাই ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব না। যাই হোক, সেদিন সন্ধে 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আকাশে অনেক কালো মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আর বৃষ্টিটা হয়নি। প্রথম কয়েকটা ডেলিভারি খুব স্বাভাবিকভাবেই হয়ে গেল, একটা সল্টলেকে, একটা শ্যামবাজারে, আর একটা চিতপুরে। রাত 10:30 নাগাদ আমি শ্যামবাজার এলাকায় ছিলাম। তখন আমার অ্যাপে একটা নতুন অর্ডার এলো। অ্যাড্রেস দেখলাম বাগবাজারের দিকে। অর্ডারের ডিটেলস দেখে আমি একটু অবাক হলাম। অর্ডারটা ছিল বেশ বড়, 4টে বিরিয়ানি, 4টে চিকেন কাবাব, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, টোটাল প্রায় 2000 টাকার অর্ডার। আর সেটা প্রিপেড, মানে টাকা আগে থেকেই পে করা। প্রিপেড অর্ডার আমাদের জন্য ভালো, কারণ টাকা নিয়ে ঝামেলা থাকে না, ডেলিভারি দিয়ে ফিরে আসলেই হয়। তাই আমি খুশি মনে অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। শ্যামবাজার থেকে বাগবাজার খুব বেশি দূরে নয়। আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাগবাজারের দিকে রওনা দিলাম। রাত তখন প্রায় 11টা বাজে। বাগবাজার এলাকাটা আমি চিনি, আগেও 2-1বার ডেলিভারি দিয়েছি এদিকে, কিন্তু সেদিন অ্যাপে যে অ্যাড্রেসটা দেখাচ্ছিল সেটা আমার একদম নতুন লাগছিল। গুগল ম্যাপ ফলো করে একটা সরু গলিতে ঢুকলাম। গলিটা এতটাই সরু যে বাইক নিয়ে ঢোকাটাই কষ্টকর হচ্ছিল। দুপাশে পুরনো ধাঁচের বাড়ি, কোথাও কোথাও দেওয়াল ভেঙে পড়েছে, প্রায় সব বাড়ি অন্ধকার। মনে হচ্ছিল এই বাড়িগুলোতে হয়তো কেউই থাকে না। গলিটা অনেক লম্বা আর মোড়ের পর মোড়। একটা মোড় ঘুরতে না ঘুরতেই আর একটা এসে যাচ্ছিল। একটা জায়গায় এসে গুগল ম্যাপ আমাকে বলল, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো বাড়ি নেই, শুধু একটা ভাঙা দেওয়াল আর তার পিছনে ফাঁকা জায়গা। আমি বুঝলাম ম্যাপে কোনো গোলমাল আছে। আমি কাস্টমারকে ফোন করার চেষ্টা করলাম। নাম্বারটা রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরছিল না। 1বার 2বার বারবার করার পরেও কেউ ফোন ধরছিল না। নাম্বারটা কিন্তু সুইচ অফ না, রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরছিল না। আমি বিরক্ত হয়ে ভাবলাম ফিরে যাই। কাস্টমার যদি ফোন না ধরে তাহলে আমরা অর্ডার ক্যান্সেল করতে পারি। কিন্তু এখানেই শুরু হলো আসল সমস্যা। আমি বাইক ঘুরিয়ে গলি দিয়ে বেরোতে চাইলাম। যে মোড় দিয়ে এসেছিলাম সেই মোড় দিয়েই ফিরছিলাম, কিন্তু কিছুক্ষণ যেতেই দেখলাম আমি একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। বাড়িটা দোতলা, পুরনো স্টাইলের, বড় কাঠের দরজা, দেওয়ালের প্লাস্টার উঠে গেছে অনেক জায়গায়। বারান্দায় একটা ম্লান হলদে আলো জ্বলছিল। আমি বুঝলাম ভুল মোড় নিয়েছি। আবার বাইক ঘুরিয়ে অন্যদিকে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই একই বাড়ির সামনে এসে থামলাম। আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আমি এবার গুগল ম্যাপে ভালো করে দেখলাম। ম্যাপে দেখাচ্ছিল আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছি। আমি আবার চেষ্টা করলাম। এবার আমি খুব সাবধানে প্রতিটা মোড় মনে রেখে এগোলাম। বাঁ দিকে মোড়, ডান দিকে মোড়, আবার বাঁ দিকে, কিন্তু শেষে আবার সেই একই বাড়ির সামনে এসে পৌঁছালাম। এবার আমার মনে ভয় ঢুকতে শুরু করলো। রাত তখন প্রায় 11:30। চারপাশে কোনো মানুষজন নেই, শুধু আমি আর আমার বাইকের শব্দ, আর সেই বিশাল বাড়িটা যেন আমার জন্যেই অপেক্ষা করছে। আমি 4র্থবার চেষ্টা করলাম বেরোতে, কিন্তু ফলাফল একই। আমি আবার সেই বাড়ির সামনে এসে পৌঁছালাম। এবার আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি বুঝতে পারছিলাম না কি করব, কি করা উচিত আমার। নেটওয়ার্ক চেক করলাম, ফুল সিগন্যাল,
কাস্টমারকে আবার ফোন করলাম, রিং করছে কিন্তু কেউ ধরছে না। আমার অফিসে কল করলাম, ওরা বলল ট্রাই করতে আর কাস্টমারের সাথে কথা বলতে। আমি 5-6 বার গলি থেকে বেরোতে চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই একই ফলাফল, সেই বাড়ি, সেই দরজা আর সেই ম্লান আলো। ততক্ষণে রাত প্রায় 12টা বেজে গেছে। আমার সারা শরীরে ঘাম, হাত কাঁপছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন মাথায় একটা বুদ্ধি এলো, ভাবলাম এই বাড়িতেই খোঁজ নিই, হয়তো এরা জানে আশেপাশে কোনো বাড়িতে কোনো খাবার অর্ডার করেছে কিনা, হয়তো এই বাড়ির কেউই বেরোনোর রাস্তা দেখিয়ে দিতে পারে। আমি বাইক থেকে নামলাম, খাবারের প্যাকেটটা বাইকেই রাখলাম, শুধু মোবাইলটা হাতে নিয়ে বাড়ির দরজার কাছে গেলাম। দরজাটা দেখে আমার একটু ভয় ভয় লাগছিল। কাঠের দরজা, অনেক পুরনো। দরজায় একটা পিতলের রিং টাইপ নকার লাগানো ছিল। আমি সেটা ধরে টোকা দিলাম। প্রথমে কোনো সাড়া নেই। আমি আবার টোকা দিলাম। এবার ভিতর থেকে একটা আওয়াজ এলো, পায়ের শব্দ। কেউ দরজার দিকে আসছে। দরজা খুলল, কিন্তু পুরো খুলল না, শুধু একটু ফাঁক হলো। সেই ফাঁক দিয়ে একজন বৃদ্ধ মানুষের মুখ দেখা গেল, খুব শুকনো মুখ, দাড়ি গোঁফ বেড়ে গেছে, চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে আছে, গায়ে একটা ছেঁড়া সাদা পাঞ্জাবি। কি চাই? গলাটা শুকনো, যেন অনেক দিন জল খাননি। আমি বললাম, কাকা, আমি একটা ডেলিভারি বয়, এই গলিতে একটা বাড়ি খুঁজছি, কিন্তু পাচ্ছি না, আর এখান থেকে বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছি না। আপনি কি একটু হেল্প করতে পারবেন? লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে একটা হাত বাড়িয়ে দিল দরজা ফাঁক করে। হাতটা দেখে আমার গা শিউরে উঠল। একদম হাড্ডিসার হাত, চামড়া কুঁচকে আছে, নখগুলো অস্বাভাবিক লম্বা। খাবারটা দিয়ে যান, খুব খিদে পেয়েছে। আমি একটু চমকে গেলাম। আমি তো খাবারের কথা বলিনি। তাহলে উনি জানলেন কিভাবে যে আমার কাছে খাবার আছে? আমি বললাম, না কাকা, এটা তো আমার কাস্টমারের খাবার, প্রিপেড ডেলিভারি, টাকাও দেওয়া আছে আগে থেকে, আমি আপনাকে দিতে পারবো না, আমাকে অন্য একটা বাড়ি খুঁজতে হবে। লোকটা কিছু বলল না, শুধু হাতটা আস্তে আস্তে ভিতরে নিয়ে গেল। তারপর দরজাটা আরেকটু বন্ধ করে দিল, কিন্তু পুরো বন্ধ করল না, একটু ফাঁক রেখে দিল, যেন কিছু একটার অপেক্ষায়। আমি বাইকের কাছে ফিরে এলাম। মনে মনে ভাবলাম, এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে। আমি বাইক স্টার্ট দিয়ে আবার গলি দিয়ে চলতে শুরু করলাম, কিন্তু যা হওয়ার তাই হলো। আবার সেই বাড়ির সামনে এসে থামলাম। এবার আমার সত্যি ভয় লাগতে শুরু করলো। আমার বুকের মধ্যে হার্টবিট বাড়তে শুরু করেছে, হাত এত কাঁপছে যে বাইকের হ্যান্ডেল ধরতে কষ্ট হচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, দরজাটা এখনো ফাঁক করা আছে, আর সেই লোকটা এখনো দাঁড়িয়ে আছে, যেন জানতো যে আমি আবার ফিরে আসব। আমি আরও 2বার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই সেই একই জায়গায় ফিরে এলাম। এবার রাত প্রায় 12:30। শেষবার যখন সেই বাড়ির সামনে এলাম, আমি দেখলাম দরজাটা আগের চেয়ে একটু বেশি খোলা, আর সেই লোকটা এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু এবার অন্ধকারে আমি তার মুখটা একটু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর তখনই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটল। লোকটা হঠাৎ হাসতে শুরু করলো, খিলখিল করে হাসছে, একদম ছোট্ট বাচ্চাদের মতো হাসি। কিন্তু সেই হাসির শব্দ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন কোনো বৃদ্ধ মানুষ বাচ্চার মতো হাসছে। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার মাথার ভেতরে হাসছে,
সেই শব্দ আমার কানে না, সরাসরি ব্রেনে যাচ্ছিল। তারপর সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা বলল, খাবার না পেলে তোকে যেতে দেব না, আমার খুব খিদে পেয়েছে। এবার আপনি না তুই বলছে। আমার পুরো শরীর তখন কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, পালাতে পারছি না, সাহায্য চাইবার মতো কেউ নেই, আর সামনে এই ভয়ঙ্কর কিছু একটা। তখন আমার মনে হলো এই খাবারটার সাথেই কোনো একটা সম্পর্ক আছে। এই খাবার না দিলে আমি হয়তো এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই খাবার ওই লোকটা অর্ডার করেছিল কিনা, নাকি অন্য কেউ? আর ওই ফোন নাম্বারটা কে ছিল ওইটাই? কিন্তু এসব চিন্তা করার সময় ছিল না। লোকটা আবার বলল, দিয়ে যা খাবারটা, নাহলে সারা রাত এভাবেই ঘুরবি। এবার আমার সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগলো না। আমি কাঁপা কাঁপা হাতে বাইকের ক্যারিয়ার থেকে খাবারের প্যাকেটটা নামালাম, তারপর সেই বাড়ির দরজার সামনে রেখে দিলাম। লোকটা তখনও দাঁড়িয়ে আছে, সেই খিলখিল হাসি এখনও থামেনি। আমি খাবারটা রেখেই দৌড়ে বাইকের কাছে গেলাম, বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে চালাতে লাগলাম। এবার আমি পেছনে ফিরেও তাকালাম না। আর আশ্চর্যের ব্যাপার, এবার আমি সোজা বেরোনোর রাস্তা পেলাম। কোনো ঘোরাঘুরি নেই, কোনো মোড় নেই, জাস্ট নেই। মাত্র 2-3 মিনিটেই আমি সেই সরু গলি থেকে বেরিয়ে মেন রোডে চলে এলাম। মেন রোডে এসে আমি বাইক থামালাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত এখনও কাঁপছে। আমি কিছুক্ষণ রাস্তার ধারে বসে রইলাম। তারপর আমি আমার অফিসে কল করলাম, বললাম আমি ডেলিভারি দিয়ে এসেছি। কিন্তু অফিস থেকে বলল কাস্টমার কনফার্ম করেনি যে ডেলিভারি পেয়েছে। আমাকে বলল আবার ফোন করতে কাস্টমারকে। আমি আবার সেই নাম্বারে ফোন করলাম। এবার নাম্বারটা সুইচ অফ দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? একটু আগেও তো রিং করছিল। আমি সেই রাতে আর কোনো অর্ডার নিলাম না, সোজা বাড়ি চলে গেলাম, ঘুমোতে গেলাম। কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই লোকটার মুখ আর সেই হাসির শব্দ মনে পড়ছিল। পরের দিন সকালে আমি অফিস গেলাম। সেই অর্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হলো। আমি সব খুলে বললাম কি হয়েছিল, কিন্তু অফিসের লোকজন বিশ্বাস করলো না। বলল আমি নাকি গল্প বানাচ্ছি। তারপর ওরা সিস্টেম চেক করে আমাকে একটা চমকে দেওয়া তথ্য জানালো। ওদের সিস্টেমে সেই অর্ডারটা দেখা যাচ্ছে না। কোনো রেকর্ড নেই যে সেদিন রাতে বাগবাজারে কোনো অর্ডার এসেছিল। আমি আমার ফোন দেখালাম। আমার ফোনেও সেই অর্ডারের কোনো হিস্ট্রি নেই। অ্যাপ থেকে সম্পূর্ণ মুছে গেছে, যেন সেই অর্ডার কখনো আসেইনি। কিন্তু আমার কাছে আর একটা প্রমাণ ছিল। রেস্টুরেন্ট থেকে আমি খাবার তুলেছিলাম। রেস্টুরেন্টে রেকর্ড থাকার কথা। আমি সেই রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করলাম। ওরা বলল হ্যাঁ, গতকাল রাতে একটা বড় অর্ডার দিয়েছিল আমাকে। কিন্তু ওদের সিস্টেমেও সেই অর্ডারের কোনো রেকর্ড নেই। ওদের শুধু এটুকুই মনে ছিল যে আমি খাবার নিতে গিয়েছিলাম। আমার অফিস আমাকে বলল যে আমি খাবার ফেলে এসেছি বা হারিয়ে ফেলেছি, তাই সেই খাবারের টাকা আমার বেতন থেকে কেটে নেওয়া হবে, 2000 টাকা। আমি প্রতিবাদ করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেদিন দুপুরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি আবার সেই জায়গায় যাব, দিনের আলোতে। আমি দেখব সেই বাড়িটা আসলে আছে কিনা, আর সেই লোকটা। আমি একা যেতে ভয় পেলাম, তাই আমার এক বন্ধু সুমনকে সঙ্গে নিয়ে গেলাম। সুমনও ডেলিভারি বয়। ওকে সব খুলে বললাম। ও প্রথমে হাসলো, বলল হয়তো আমি খুব টেনশনে ছিলাম, তাই ভুল দেখেছি। কিন্তু আমার জেদে শেষে ও রাজি হলো চলতে। তারপর দুপুর 3টে নাগাদ আমরা বাগবাজার পৌঁছালাম। আমি চেষ্টা করলাম সেই গলিটা খুঁজে বের করতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, পারলাম না। আমি যতই চেষ্টা করছিলাম সেই গলিটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আমরা আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলাম। একটা বিশাল দোতলা বাড়ি,
পুরনো ধাঁচের এরকম কোনো বাড়ি আছে কিনা এই এরিয়াতে। কেউ কেউ বলল এরকম অনেক বাড়ি আছে। কেউ কেউ আমাদের দেখে অদ্ভুত চোখে তাকালো। একজন বৃদ্ধ চায়ের দোকানদার আমাদের বসতে বলল। উনি আমাদের চা দিলেন, তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোমরা কি কিছু খুঁজছো? আমি সব খুলে বললাম কাল রাতে কি হয়েছিল, কেমন একটা বাড়ি দেখেছিলাম, কিভাবে আটকে গিয়েছিলাম। দোকানদার খুব মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, বাবা তুমি রাতের বেলা এদিকে এসেছিলেন নাকি, তাও আবার একা? আমি ঘাড়ে নেড়ে বললাম হ্যাঁ। উনি মাথা নাড়লেন, বললেন, এই এলাকায় রাতের বেলা একা আসা ঠিক না। আমি জিজ্ঞাসা করলাম, এরকম বলছেন কেন কাকা, এখানে কি কোনো সমস্যা আছে? উনি একটু থামলেন, তারপর বললেন, দেখো বাবা, আমি এই এলাকায় 50 বছর ধরে থাকি। তুমি যেরকম বাড়ির কথা বলছো ওরকম অনেক পুরনো বাড়ি আছে এখানে। অনেক বাড়ি আছে যেখানে আর কেউ থাকে না, কিন্তু রাতের বেলা। উনি আর বললেন না, শুধু মাথা নড়ালেন। আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি কি কিছু জানেন, এরকম কিছু আগে হয়েছে? উনি একটু ইতস্তত করলেন, তারপর বললেন, শোনো বাবা, আমি এসব ভূত প্রেত তো বিশ্বাস করি না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা বুঝি না। এই এলাকায় একটা বাড়ি ছিল, অনেক পুরনো। সেখানে একটা পরিবার থাকতো, কিন্তু একদিন। উনি থামলেন, তারপর বললেন, বাদ দাও বাবা, বাদ দাও পুরনো কথা। তুমি এখন ঠিক আছো তো? তো তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি বললাম, না আমি ঠিক আছি। উনি বললেন, তাহলে ভুলে যাও, আর রাতের বেলা এদিকে এসো না যেন। আমরা সেখান থেকে ফিরে এলাম। সুমন বলল, দেখেছিস দিনের বেলা তো কিছু নেই, তুই হয়তো রাতে খুব টায়ার্ড ছিলিস তাই ভুল দেখেছিস। কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম, সেটা কোনো ভুল ছিল না, সেটা একদম সত্যি। সেদিন রাতে আমি কাজে যাইনি, বললাম অসুস্থ। পরের দিনও না। তৃতীয় দিন যখন অফিস থেকে ফোন এলো যে কাজে আসতে হবে, না হলে চাকরি চলে যাবে, তখন আমি একটা শর্ত দিয়ে কাজে জয়েন করলাম। আমি রাতের শিফট আর করব না, শুধু দিনের বেলা কাজ করব। অফিস প্রথমে রাজি হয়নি, কিন্তু শেষে যখন আমি বললাম না হলে আমি চাকরি ছেড়ে দেব, তখন ওরা রাজি হলো। অবশ্য আমার বেতন কিছুটা কমে গেল। এখন আমি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করি। সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে যাই। কিন্তু সেই রাতের ঘটনা আমি কিছুতেই ভুলতে পারছি না। প্রতিদিন রাতে ঘুমোতে গেলে সেই বাড়িটার কথা মনে পড়ে, সেই দরজা, সেই বৃদ্ধ লোকটা, সেই হাসি। আর আমার খুব খিদে পেয়েছে। আমি এখন আর রাতে একা বাইরে বেরোই না, এমনকি বাড়ির কাছের দোকানে যেতেও ভয় লাগে। মনে হয় আবার সেই বাড়ির সামনে চলে যাব, আবার সেই লোকটাকে দেখব। কিন্তু কেন আমি? এটা আমি বুঝতে পারছি না। হয়তো কোনো কারণ নেই, হয়তো আমি শুধু ভুল জায়গায় ভুল সময়ে চলে গিয়েছিলাম। হয়তো যে কেউই সেই সময় সেখানে গেলে একই ব্যাপার হতো। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, আমি যা দেখেছি সেটা সত্যি। সেই বাড়ি আছে, সেই লোক আছে, আর সে এখনও সেখানে আছে, অপেক্ষা করছে হয়তো পরবর্তী শিকারের জন্য। আমি এখন প্রতিদিন ভয়ে থাকি। মনে হয় হয়তো সেই জিনিসটা আমাকে ভুলে যায়নি, হয়তো সে জানে আমি কে, হয়তো একদিন আবার আমার সামনে আসবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি এখন সব জানলা দরজা বন্ধ করে দিই। আমার রুমে একটা ছোট্ট মন্দির আছে, সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখি।
আমার মা আমাকে একটা তাবিজ পাঠিয়েছে, সেটা সবসময় গলায় পড়ে থাকি, কিন্তু এসবেও যেন ভয় যাচ্ছে না। মনে হয় সেই জিনিসটা এতটা শক্তিশালী যে এসব কিছুতেই কাজ হবে না। আমি শুনেছি অমাবস্যার রাতে এই ধরনের জিনিস আরও বেশি শক্তিশালী হয়। আর পরের অমাবস্যা আসছে, আর মাত্র 3 দিন পরে। আমি ভয় পাচ্ছি সেই রাতে হয়তো কিছু একটা হবে। আমার এক দূর সম্পর্কের মামা আছেন, উনি তান্ত্রিক। উনি এসব ভূত প্রেত অবতেবতা নিয়ে কাজ করেন। আমি উনার কাছে যাব ভাবছি, উনাকে সব বলবো, হয়তো উনি কিছু একটা করতে পারবেন। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে হয় না কিছুতেই কিছু হবে। আমার মনে হয় আমি ইতিমধ্যেই মার্ক হয়ে গেছি। সেই জিনিসটা আমাকে চেনে, আর একদিন না একদিন সে আবার আমার সামনে আসবে। আমি এখন প্রতিদিন প্রার্থনা করি ভগবানের কাছে, মা কালীর কাছে, যেন আমাকে রক্ষা করেন, যেন সেই জিনিসটা আর কখনো আমার সামনে না আসে। কিন্তু গভীর রাতে যখন চারপাশ একদম নিস্তব্ধ, তখন আমি মনে মনে সেই হাসির শব্দ শুনতে পাই। আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমি জানি না আপনারা এই চিঠি পড়ে কি ভাববেন। হয়তো ভাববেন আমি মানসিক ভারসাম্য হারিয়েছি, হয়তো ভাববেন আমি গল্প বানাচ্ছি, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার কথা বিশ্বাস করুন, এটা সত্যি। এবং আমি চাই আমার এই অভিজ্ঞতা অন্যদের কাছে পৌঁছে যাক, যেন কেউ আর আমার মতো এরকম কিছুর সম্মুখীন না হয়। আমি আর বেশি কিছু লিখতে পারছি না, আমার হাত কাঁপছে, আবার সেই হাসি শুনতে পাচ্ছি। অনুগ্রহ করে আমার জন্য প্রার্থনা করবেন, আর অন্যদের সাবধান করে দেবেন। বিনীত, রাহুল দাস, দমদম, কলকাতা। রাহুল, অলৌকিকের সন্ধানের টিম শুধু নয়, আমি জানি আমাদের যারা শুনছেন, আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, তারা সকলেই আপনার জন্য প্রার্থনা করবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই ভয় আপনাকে আর পিছু করবে না। আপনার যে মামার কথা আপনি বললেন, জানি না আপনি তার কাছে এখনো গিয়েছেন কিনা। যদি যান এবং তারপরে কি হলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। যাই হোক, আমরা চলে যাব আজকের পরবর্তী অলৌকিক অভিজ্ঞতার কথায়। আজকের পরবর্তী অভিজ্ঞতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি হলেন প্রিয়াঙ্কা ঘোষ। পূর্ব বর্ধমানের মেমারি থেকে তিনি লিখেছেন। আসুন শুনে নিই আজকের দ্বিতীয় এবং অন্তিম অলৌকিক ঘটনাটি। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। আমি পূর্ব বর্ধমানের মেমারি থেকে আপনাদের এই চিঠি লিখছি। আপনাদের ইউটিউব চ্যানেল আমি নিয়মিত দেখি। আপনারা যেভাবে মানুষের ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করেন এবং তা সবার সামনে তুলে ধরেন, তা সত্যিই প্রশংসনীয়। আজ আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা ঘটেছিল গত বছরের অক্টোবর মাসে উত্তরবঙ্গের তাগদায়। আমার স্বামী আশিস ঘোষ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গত বছর অক্টোবরে হঠাৎ করেই আশিসের 10 দিনের ছুটি পড়ে যায়। আমরা ঠিক করলাম উত্তরবঙ্গে ঘুরে আসব। দার্জিলিং, কালিম্পং অনেকবার গেছি, তাই এবার ভাবলাম একটু অফ বিট জায়গায় যাব, যেখানে ভিড় কম, প্রকৃতি বেশি। কেউ কেউ পরামর্শ দিল তাগদা যেতে, শান্ত, সুন্দর, সবথেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ঠিক করলাম তাগদাতেই যাব। প্ল্যানটা ছিল একদম হঠাৎ, আগে থেকে কোনো বুকিং করা ছিল না। আমরা ভাবলাম গিয়েই কোনো হোমস্টে খুঁজে নেব। অক্টোবরের মাঝামাঝি সিজন তখনও শুরু হয়নি ভালো করে, তাই মনে হয়েছিল সহজেই জায়গা পাওয়া যাবে। আমরা এনজিপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে তাগদা পৌঁছালাম।
বিকেল 4:30 নাগাদ। পাহাড়ের রাস্তা, চারপাশে চা বাগান, কুয়াশা। মন খুব ভালো হয়ে গেল, কিন্তু সমস্যা হলো থাকার জায়গা নিয়ে। যে কয়েকটা হোমস্টেতে জিজ্ঞাসা করলাম, সবই ফুল। একটা বড় ট্যুরিস্ট গ্রুপ নাকি এসেছিল, তারা প্রায় সব জায়গা বুক করে রেখেছে। আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। সন্ধ্যা নেমে আসছে, পাহাড়ে রাত এমনিতেই তাড়াতাড়ি নামে, ঠান্ডাও বাড়ছিল। আশিস একজন লোকাল ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করল। সে বলল, একটা হোমস্টে আছে হিলসাইড ভিউ নামে, ওখানে জিজ্ঞাসা করে দেখুন, তবে ওখানে সহজে কেউ থাকতে পারে না। বাই দ্য ওয়ে, এখানে আমি হোমস্টের নাম পাল্টে দিলাম। আমরা ঠিক বুঝলাম না কথাটার মানে, ভাবলাম হয়তো দামি। যাই হোক, আমরা সেই হোমস্টের খোঁজ করে পৌঁছালাম। একটা পুরনো ধাঁচের বাড়ি, পাহাড়ের ঢালে, দোতলা কাঠের কারুকাজ করা। সামনে একটা বাগান, যেখানে অর্কিড আর রডোডেনড্রন গাছ। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। আমরা দরজায় নক করলাম। একজন মধ্যবয়সী লোক দরজা খুলল। তার নাম তেনজিং ভুটিয়া, হোমস্টের মালিক। আমরা বললাম, একটা রুম চাই 2 দিনের জন্য। তেনজিংয়ের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল। বলল, সরি, রুম নেই, ফুল। আমি বললাম, প্লিজ একটু দেখুন না, আমরা অনেক খুঁজেছি, কোথাও না জায়গা পাচ্ছি না। তেনজিং মাথা নাড়ল। না মেম সাহেব, রিয়েলি রুম নেই। কিন্তু আশিস লক্ষ্য করল, বাড়ির ভেতর থেকে দোতলায় একটা ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া। আশিস বলল, ওই ঘরটা তো খালি আছে মনে হচ্ছে, ওটা তো দিতে পারেন। তেনজিংয়ের মুখ আরও কঠিন হয়ে গেল। না স্যার, ওই রুম দেওয়া হয় না, ওটা বন্ধ আছে। আমরা তখন আরও জোর করলাম, বললাম, শুধু তো 2টো মাত্র রাত, আমরা ভালো পেমেন্ট করব। আশিস বলল, দেখুন, আমরা খুব সমস্যায় পড়েছি, সন্ধে হয়ে যাচ্ছে, অন্য কোথাও জায়গা নেই, আপনি যদি একটু হেল্প না করেন। তেনজিং আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা বলে রাখছি, ওই রুমে কিন্তু কেউ থাকতে চায় না। আমি নিজেও চাই না দিতে, কিন্তু আপনারা যখন এত রিকোয়েস্ট করছেন। আমরা ভাবলাম হয়তো রুমটা পুরনো বা ঠিকমতো পরিষ্কার নয়। বললাম, আরে কোনো সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নেব। তেনজিং চাবি নিয়ে আমাদের দোতলায় নিয়ে গেল, বাড়ির একদম শেষ প্রান্তে, কোণের ঘর, রুম নাম্বার 7। তালা খুলে দরজা খুলল। ঘরটা বেশ বড়, একটা ডাবল বেড, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি এবং একটা জানালা যেখান দিয়ে পাহাড় দেখা যায়। দেখতে স্বাভাবিক, কিন্তু ঘরে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। ঘরটা অনেকদিন বন্ধ ছিল, বাতাস ভারী, স্যাঁতসেঁতে। আশিস বলল, ঠিক আছে, আমরা এখানেই থাকব। তেনজিং বলল, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি নিচে থাকি। তারপর এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। আমরা ব্যাগ রেখে ফ্রেশ হলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমরা নিচে গিয়ে ডিনার করলাম। খাওয়া বেশ ভালো ছিল। তেনজিংয়ের স্ত্রী দাওয়া নিজে হাতে রান্না করেছিলেন, কিন্তু ডিনারের সময় লক্ষ্য করলাম তেনজিং আর দাওয়া দুজনেই মাঝে মাঝে আমাদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, যেন দুশ্চিন্তা করছে। রাত তখন প্রায় 9:30। আমরা ঘরে ফিরলাম। ঘরে ঢুকতেই আবার সেই ভারী অনুভূতি। আশিস বলল, ঘরটা একটু স্যাঁতসেঁতে লাগছে না? আমি বললাম, হ্যাঁ, হয়তো অনেক দিন বন্ধ ছিল বলে। জানলা খুলে দিই। জানলা খুলে দিলাম। বাইরে পাহাড়ের অন্ধকার রাত, ঠান্ডা হাওয়া এসে লাগলো। আমরা বিছানায় শুতে গেলাম। আশিস মোবাইলে কিছু একটা দেখছিল, আর আমি একটা বই পড়ছিলাম। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস আমাদের কারোরই নেই। রাত তখন প্রায় 10:30 বাজে।
হঠাৎ ঘরের লাইট টিম করে জ্বলতে লাগলো, একবার জ্বলছে একবার নিভছে। আশিস বলল, ভোল্টেজের প্রবলেম হবে, পাহাড়ে এরকম মাঝে সাঝেই হয়। কিছুক্ষণ পর লাইট স্বাভাবিক হলো। আমরা আবার নিজের কাজে মন দিলাম, কিন্তু মিনিট 5 পর একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হচ্ছিল কেউ দরজায় খুব আস্তে আস্তে আঁচড় কাটছে। একটা অদ্ভুত শব্দ, খুব মৃদু কিন্তু স্পষ্ট। আমি আশিসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি শুনছ? আশিস সাড়া নাড়ল, হ্যাঁ, কি হতে পারে? আশিস উঠে দরজার কাছে গেল, দরজা খুলে বাইরে তাকালো, কেউ নেই। দরজা বন্ধ করে ফিরে এলো। আমরা আবার শুয়ে পড়লাম, কিন্তু সেই শব্দ থামল না। এবার মনে হচ্ছিল দরজার হাতলে কেউ হাত দিচ্ছে। হাতলটা ঘুরছে খুব আস্তে আস্তে। আমার শরীর শিউরে উঠল। আশিস, 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 দরজার হাতল ঘুরছে। আশিস লাফিয়ে উঠে দরজার কাছে গেল, হাতল ধরল। কেউ আছে বাইরে? কোনো জবাব নেই। আশিস দরজা খুলে বাইরে তাকালো। করিডোর ফাঁকা, একটা আলো জ্বলছে দূরে, কিন্তু কেউ নেই। আশিস দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিল। বলল, কিছুই না, হয়তো হাওয়াই দরজা নড়ছিল। কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। একটা অস্বস্তি অনুভব করছিলাম। রাত প্রায় 11টা। আমরা আলো নিভিয়ে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। ঘরটা অন্ধকার হয়ে যেতেই আরও ভারী লাগছিল। একটা চাপা অনুভূতি, যেন কেউ ঘরে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি চোখ বন্ধ করে শোয়ার চেষ্টা করলাম। হঠাৎ একটা শীতল হাওয়া বয়ে গেল আমার মুখের উপর দিয়ে। জানলা বন্ধ ছিল, তাহলে সেই হাওয়া এলো কোথা থেকে? আমি আশিসকে ঘুম থেকে ডাকলাম না। হয়তো আমার ভুল হচ্ছে ভাবলাম। কিন্তু মিনিট 10 পর আরও ভয়ঙ্কর কিছু ঘটল। আমার মনে হলো বিছানার পায়ের দিকে কেউ বসে আছে। বিছানা একটু টানটান হয়ে গেছে, যেন কারো ওজনে। আমি চোখ খুললাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছি কেউ আছে। আমি ভয়ে শক্ত হয়ে গেলাম। আশিস, আশিস, ফিসফিসিয়ে ডাকলাম। আশিস ঘুমোচ্ছিল। কি হয়েছে? জড়ানো গলায় বলল, আলো জ্বালাও, প্লিজ প্লিজ আলো জ্বালাও। আশিস বিরক্ত হয়ে আলো জ্বালালো। কি হয়েছে, এটা কি? আমি বিছানার পায়ের দিকে তাকালাম, কেউ নেই। আমি বললাম, আমার মনে হচ্ছিল কেউ বিছানায় বসে আছে। তুমি তুমি ভয় পেয়েছো? কিচ্ছু নাই, ঘুমাও তো। আশিস এই কথা বলে আলো নিভিয়ে দিল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ একটা আওয়াজ শুনলাম, কেউ কাঁদছে, খুব মৃদু কিন্তু স্পষ্ট। একজন মেয়ের কান্না। সেই কান্না আসছে আমাদের ঘরের ভেতর থেকে। আমি আশিসকে ধাক্কা দিলাম। আশিস, শুনতে পাচ্ছ? কেউ কেউ কাঁদছে। আশিসও শুনতে পেল এবার। সে উঠে বসল। কে কাঁদছে এত রাতে? কান্নার শব্দ ক্রমে আরও জোরালো হলো। মনে হচ্ছিল কেউ ঘরের কোণে বসে কাঁদছে, হু হু করে কাঁদছে। আশিস আবার আলো জ্বালালো, কিন্তু ঘর পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু কান্নার শব্দ চলছে। আশিস উঠে দাঁড়ালো। এই কোথা থেকে আসছে বলো তো এই শব্দটা? আশিস উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা কোথা থেকে আসছে বলো তো এই শব্দটা? শব্দটা এবার আলমারির দিক থেকে আসছে বলে মনে হলো। আশিস আলমারির কাছে গেল, দরজা খুলল। ভিতরে কিছু ফাঁকা হ্যাঙ্গার ছাড়া কিচ্ছু নেই। কিন্তু কান্নার শব্দ থামল না।
এবার সেটা বাথরুমের দিক থেকে আসছে। আশিস বাথরুমের দরজা খুলল, আলো জ্বালল, কেউ নেই। কিন্তু বাথরুমের আয়নায় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল আশিস। আয়নায় ঘর দেখা যাচ্ছিল, কিন্তু সেই প্রতিবিম্বে বিছানায় দুজন মানুষ শুয়ে আছে। আশিস আর আমি তো দাঁড়িয়ে আছি। আশিস চিৎকার করে উঠল, এটা কি? আমি দৌড়ে গেলাম। আয়নায় দেখলাম বিছানায় একজন পুরুষ আর একজন মেয়ে শুয়ে আছে। তারা নিঃশব্দ, নিশ্চল, আর তাদের গলায় দাগ, যেন দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আশিস আমাকে ধরে টেনে বাথরুম থেকে বের করে আনলো। কান্নার শব্দ এবার আরও জোর হলো, সাথে যুক্ত হলো একটা পুরুষের চিৎকার। কেন তুমি আমার সাথে এরকম করলে? কেন করলে? এরপর একটা মেয়ের কণ্ঠ, তুমি তো বিশ্বাস করলে না, তুমি তো সব শেষ করে দিলে। দুটো কণ্ঠস্বর ক্রমশ জোরালো হচ্ছে। মনে হচ্ছিল দুজন মানুষ প্রচণ্ড ঝগড়া করছে, চিৎকার, গালিগালাজ, কান্না সব একসাথে। আর আশিস দরজার দিকে দৌড়ে গেল। এখান থেকে বেরোতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজা খুলছে না। ভিতর থেকে লক করা ছিল, কিন্তু লক খুলেও দরজা খুলছে না, যেন কেউ বাইরে থেকে ধরে রেখেছে। খোলো, দরজা খোলো! আশিস চিৎকার করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ঘরের লাইট নিভে গেল। একদম ঘুটঘুটে অন্ধকার, শুধু জানলা দিয়ে বাইরের ক্ষীণ আলো আসছিল। অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে, খুব কাছে। আমি তার শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছি, ভারী কষ্টকর শ্বাস। আশিস, আশিস! আমি চিৎকার করে উঠলাম। আশিস টর্চ জ্বালল। টর্চের আলোয় দেখলাম একটা ছায়া মূর্তি আমার ঠিক পাশে দাঁড়িয়ে। সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু গলায় একটা লাল দাগ, রক্তের মতো লাল। আমি চিৎকার করে আশিসের দিকে দৌড়ে গেলাম। সেই মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই আর একটা মূর্তি দেখা দিল। এবার একজন পুরুষ। সে জানলার কাছে দাঁড়িয়ে, তার হাত প্রসারিত, যেন কাউকে ধরার চেষ্টা করছে, আর গলায় সেই রক্তিম দাগ। তোমরা চলে যাও এখান থেকে, একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর বলে উঠল। এটা আমাদের ঘর, তোমরা চলে যাও, এটা আমাদের। ঘরের তাপমাত্রা হিমশীতল হয়ে গেল। আমরা দুজনেই কাঁপছিলাম। আশিস আবার দরজায় ধাক্কা দিল, প্রাণপণে ধাক্কা দিতে লাগলো। হঠাৎ একটা প্রচণ্ড শব্দে দরজা খুলে গেল। আমরা দুজনে গড়িয়ে বাইরে পড়লাম। নিচে তেনজিং দৌড়ে এসেছিল। তেনজিং চিৎকার করল, কি হয়েছে? কি 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 হয়েছে? আশিস হাঁপাতে হাঁপাতে বলল, ঘরে কেউ আছে, ভূত 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 আছে। তেনজিংয়ের মুখ গম্ভীর হয়ে গেল। আমি জানতাম এরকম হবে। আমি তো বলেছিলাম ওই ঘর দিতে চাইনি আমি। আমরা নিচে নেমে এলাম। দাওয়া চা বানিয়ে দিল। আমরা ভয়ে কাঁপছিলাম, পুরো শক খেয়ে গিয়েছিলাম। তেনজিং তখন সব বলল। 3 বছর আগে একজন কাপল এসেছিল, ওই ঘরে থাকতো, কলকাতার নবদম্পতি। তারা সবেমাত্র বিয়ে করেছিল, হানিমুন ট্রিপে এসেছিল। কিন্তু 2 দিন পর আমরা শুনলাম তারা প্রচণ্ড ঝগড়া করছে, চিৎকার, চেঁচামেচি। আমরা নক করলাম, কিন্তু তারা দরজা খুলল না, বলল সব ঠিক আছে। 3য় দিন সকালে যখন তারা ব্রেকফাস্টে নামলো না, আমরা দরজায় নক করলাম, কেউ খুলল না। শেষে দরজা ভেঙে ঢুকলাম। দেখলাম তেনজিংয়ের গলা কাঁপছিল। দেখলাম দুজনেই বিছানায় শুয়ে আছে, মৃত, গলায় দড়ির দাগ। তারা দুজনকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে, একসাথে আত্মহত্যা। আমার মাথা ঘুরছিল। তেনজিং আরও বলল, পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল। পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছিল তারা প্রথমে ঝগড়া করছিল,
তারপর দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল একসাথে মারা যাবে। ভালোবাসার চেয়ে নাকি মৃত্যু ভালো। কি জানি কেন তারা এরকম করলো। হয়তো কোনো পরিবারের সমস্যা ছিল, প্রেমের বিয়ে নাকি, বাড়ির লোক মেনে নেয়নি, এরম কিছু শুনেছিলাম। ওই দিনের পর থেকে ওই ঘর বন্ধ করে রেখেছি। ওখানে থাকার চেষ্টা করেছে অনেকেই, সবার একই অভিজ্ঞতা। রাতে কান্নার শব্দ, ঝগড়ার আওয়াজ, ছায়ামূর্তি, কেউ সকাল পর্যন্ত থাকতে পারেনি। তাই আমি এখন আর কাউকে ওই ঘর দিই না। আপনারা যখন জোরাজুরি করলেন। তেনজিংয়ের চোখে অপরাধ বোধ ছিল। আমি জিজ্ঞাসা করলাম তাদের নাম কি ছিল। অর্জুন আর সিমরান, কলকাতার, মাত্র 25-26 বছর হবে। এই তার কিছুদিন আগেই নাকি বিয়ে হয়েছিল। এত সুন্দর ভবিষ্যৎ ছিল তাদের। তেনজিং এরপর চুপ করে রইল। সেই রাত আমরা নিচে বসার ঘরে কাটালাম। ঘুম আসেনি, মনে মনে প্রার্থনা করছিলাম ভোর হোক। ভোর 4:30 দিকে হালকা আলো ফুটতে শুরু করলো। আমরা সাথে সাথে ব্যাগ গুছিয়ে নিলাম। তেনজিং আমাদের থেকে যদিও কোনো টাকা নিতে চাইল না, বলল, আমার ভুল হয়েছে, আমি আপনাদের ওই ঘরে রাখলাম, আমাকে ক্ষমা করবেন। ভোর 5টা আমরা একটা ট্যাক্সি নিয়ে তাকদা থেকে বেরিয়ে পড়লাম। সোজা কালিম্পং চলে গেলাম। কালিম্পংয়ে একটা হোটেলে উঠলাম। সেখানে 2 দিন ছিলাম, কিন্তু সেই রাতের ভয় মন থেকে যায়নি। আমরা কালিম্পং থেকেই কলকাতা ফিরে এসেছিলাম। বাকি ছুটিটা বাড়িতেই কাটালাম, আর কোথাও যাইনি। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার যা আমি আপনাদের বলিনি এখনো, সেটা হলো সেই ঘরে যা দেখেছিলাম তার কিছু ছবি তুলেছিলাম। আশিস যখন টর্চ জ্বেলেছিল তখন মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুলেছিল। বাড়ি ফিরে আমরা সেই ছবিগুলো দেখলাম। বেশিরভাগ ছবি ঝাপসা, অন্ধকার, কিন্তু একটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বিছানার পাশে 2টো মূর্তি দাঁড়িয়ে আছে, অর্ধস্বচ্ছ, সাদা। একজন পুরুষ আর একজন মেয়ে। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের মুখে একটা অদ্ভুত দুঃখের ছাপ, আর তাদের গলায় স্পষ্ট দেখা যাচ্ছে লাল দাগ, যেন দড়ির ছাপ। আমরা সেই ছবি দেখে আতঙ্কিত হয়ে গেছিলাম। আশিস সাথে সাথে সেই ছবি মুছে ফেলেছিল, কিন্তু সেই ছবি আমার মন থেকে যায়নি। আজও চোখ বন্ধ করলে দেখি সেই 2টো মূর্তি দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আমাদের দিকে। আর একটা অদ্ভুত ঘটনা বলি। গত মাসে আমার একজন বান্ধবীর বিয়ে ছিল। আমরা ফটোগ্রাফারের কাছে গ্রুপ ফটো তুলেছিলাম। ফটো তোলার সময় সবই স্বাভাবিক ছিল, কিন্তু ফটো প্রিন্ট হয়ে আসার পর দেখলাম আমার আর আশিসের পেছনে, ঠিক আমাদের কাঁধের উপর দিয়ে 2টো ঝাপসা মুখ, পুরুষ আর মেয়ে। তারা হাসছে না, কাঁদছেও না, শুধু তাকিয়ে আছে। আমি সেই ফটোগ্রাফারকে দেখিয়েছিলাম। সে বলেছিল এটা ক্যামেরার সমস্যা হবে, ওই স্লো শাটার বা ডবল এক্সপোজার হয়তো। কিন্তু আমি জানি এটা ক্যামেরার সমস্যা নয়। ওরা আসলে অর্জুন আর সিমরান। আমি এখন তাদের নাম জানি। আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, পেয়েছিলাম 3 বছর আগের একটা নিউজ রিপোর্ট। হানিমুনিং কাপল ফাউন্ড ডেড ইন তাকদা হোমস্টে, সাসপেক্টেড মার্ডার অর সুইসাইড। সেই রিপোর্টে তাদের ছবি ছিল। অর্জুন সেনগুপ্ত, বয়স 25 বছর, সিমরান রায় 24 বছর। দুজনেই কলকাতার, প্রেমের বিয়ে। পরিবার মেনে নেয়নি, তারা পালিয়ে বিয়ে করেছিল। রিপোর্টে আরও লেখা ছিল তাদের পরিবার থেকে তাদের খুঁজে বার করার চেষ্টা চলছিল। অর্জুনের বাবা ব্যবসায়ী, সিমরানের বাবা সরকারি অফিসার। তারা এই সম্পর্ক মেনে নিতে পারেনি। জাতপাত, সামাজিক মর্যাদার তফাৎ। হয়তো অর্জুন আর সিমরান জানতো তাদের খুঁজে পাওয়া হবে। হয়তো তারা বুঝতে পেরেছিল তাদের ভালোবাসা এই পৃথিবীতে টিকবে না।
তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল, যদি একসাথে বাঁচতে না পারি তাহলে একসাথেই মরব। কিন্তু মৃত্যুর পরও তারা শান্তি পায়নি। তাদের আত্মা আজও আটকে আছে সেই ঘরে। হয়তো তারা এখনো ঝগড়া করছে, একে অপরকে দোষ দিচ্ছে, অথবা হয়তোবা তারা অনুশোচনায় ভুগছে, জানি না। যা জানি তা হলো তারা কোনোভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। হয়তো তারা চায় আমরাও তাদেরই মতো হই। হয়তো তারা ঈর্ষান্বিত যে আমরা একসাথে বাঁচতে পেরেছি আর তারা পারেনি। অথবা হয়তো তারা শুধু একাকী এবং তারা চায় কেউ তাদের সঙ্গে থাকুক। যাই হোক, অলৌকিকের সন্ধানে টিম, আমি জানি না আপনারা এই ধরনের ঘটনা কতটা বিশ্বাস করেন, কিন্তু আমি যা লিখেছি তার প্রতিটা শব্দ সত্যি। আমরা সত্যিই সেই ঘরে সেই ভয়ানক রাত কাটিয়েছি। আমরা সত্যিই সেই দুটো আত্মাকে দেখেছি। ইতি প্রিয়াঙ্কা ঘোষ, মেমারি, পূর্ব বর্ধমান। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এরকম একটি অলৌকিক এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আমি আগেও বললাম, এখনও বলছি যে অবিশ্বাস করার জায়গা নেই। আমরা যদি অবিশ্বাস করতাম তাহলে হয়তো এই অলৌকিক ঘটনার সন্ধান আমরা করতাম না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আরও একবার তোমাকে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মতো যদি আপনার জীবনে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিন বাংলায় টাইপ করে। নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।